বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে নিষেধ করেছে সেখানে আপনি কি করছেন? শিশুকে কি দিচ্ছেন? 0 to 2 ইয়ার্স বয়স পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে কোনো স্ক্রিন টাইম দেওয়া যাবে না শিশুকে, একদম জিরো করে দিয়েছে। শিশুকে এক ভুলে আবদ্ধ করে আরেক ভুলের জন্ম দিচ্ছেন কি? সে যখন ডিভাইস দেখছে আপনি তার পাশে থাকেন? অবশ্যই একজন কো ভিউ থাকবে, অর্থাৎ শিশু একা একা ইলেকট্রনিক্স ডিভাইসে আছে সেটা না। মোবাইল হতে পারে, ট্যাব হতে পারে, টেলিভিশন হতে পারে, অথবা কম্পিউটার হতে পারে। তার সাথে তার কোনো একজন কেয়ার গিভার বা কেউ একজন দেখছে ঠিকই, কিন্তু কেউ একজন তার সাথে ইন্টারাকশন করছে। শিশুদের ক্ষেত্রে সতর্ক না হয়ে উপায় নেই, কারণ আপনার অবহেলার কারণে তার শারীরিক ও মানসিক জগতে নামবে বড় পরিবর্তন। তখন আর কিছুই করার থাকবে না। তাই কি করতে হবে আর কোথায় থামতে হবে সেটা নিশ্চিত হোক সবার আগে। বর্তমানে আমরা সবাই কিন্তু বলে থাকছি যে আমার শিশু আসলে ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি অনেক বেশি আসক্তি শব্দটা সবসময় আমরা নেগেটিভ বলি, কিন্তু দেখেন আমরা কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া বা বর্তমানে এখন স্কুল লাইফের যে বাচ্চারা আছে, কোভিডের সময় আমাদের এই শিশুরা যাদের হয়তো মাত্র প্লে গ্রুপ স্টার্ট হয়েছে তাদেরও কিন্তু বাধ্য হয়েছিল তাদের অনলাইন ক্লাসগুলোতে জয়েন করার জন্য। কিন্তু আমরা জানি না কোথায় আমাদেরকে থামতে হবে, আমরা জানি না কত বছর বয়সে WHO বলেছে কত ঘন্টা এই শিশুটি ইলেকট্রনিক্স ডিভাইসে থাকতে পারবে। তো সেই জায়গা থেকে বলবো 0 to 2 ইয়ার্স বয়স পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে কোনো স্ক্রিন টাইম দেওয়া যাবে না শিশুকে, একদম জিরো করে দিয়েছে। এরপরে বলেছে 2 বছর থেকে 7 বছরের বয়সের শিশুদেরকে যদি স্ক্রিন টাইম দিতে হয় তাহলে 24 আওয়ার্সের মধ্যে হাফ এন আওয়ার টু 2 আওয়ার্স, এবং সেখানে অবশ্যই একজন কো ভিউ থাকবে, অর্থাৎ শিশু একা একা ইলেকট্রনিক্স ডিভাইসে আছে সেটা না। মোবাইল হতে পারে, ট্যাব হতে পারে, টেলিভিশন হতে পারে, অথবা কম্পিউটার হতে পারে। তার সাথে তার কোনো একজন কেয়ার গিভার বা কেউ একজন দেখছে ঠিকই, কিন্তু কেউ একজন তার সাথে ইন্টারাকশন করছে। 7+ যে বাচ্চারা আছে, যদি তার স্কুল অ্যাসাইনমেন্ট থাকে বা অনেক সময় দেখা যায় আমাদের রিলেটিভসরা বাইরে থেকে, দেশের বাইরে বা যেইখানে আমি আছি সেই রেসিডেন্টের বাইরে থেকে ফোনে ভিডিও কলে কথা বলতে চাচ্ছে শিশুর সঙ্গে, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালাউ আছে। সেখানেও আমরা বলি 2 আওয়ার্স, 24 আওয়ার্সের মধ্যে 2 আওয়ার্সের বেশি দেওয়া যাবে না, এবং সেখানেও একজন কো ভিউ থাকবে, অর্থাৎ শিশুর সাথে কেউ একজন আছে। যে বাচ্চাটার হয়তো কোনো দিক থেকে ক্ষতি হয়ে যেতে পারে। কি হতে পারে? যখন একটা শিশু ইলেকট্রনিক্স ডিভাইস দেখতে থাকে তখন কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসে যখন গেম আসতে থাকে বা কোনো রিলস বা সে কোনো শর্টস দেখছে, তাহলে কিন্তু ওগুলো খুব ফাস্ট থাকে, এবং একটা শিশু আমরা দেখেছি পুরোটা হয়তো সে ভিডিও দেখছে না, সে সমানে স্ক্রল করে যাচ্ছে। এতে করে তার ব্রেইন খুব ফাস্ট ভাবে কিন্তু এক্সারসাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো স্লো কাজ কিন্তু এই ব্রেইন নেক্সট টাইম আর নিবে না। স্লো কাজ হচ্ছে কোনো খেলনা দিয়ে এই বাচ্চাটার খেলতে পারবে না, সেখানে তার অমনোযোগিতার সমস্যা হবে। এই শিশুটাকে আমরা কোনো স্কুলে দিলে বা স্কুল টাস্ক যদি করাতে চাই, সেগুলো কিন্তু একদম স্লো একটা অ্যাক্টিভিটি, সেখানে শিশুটির মনোযোগ থাকবে না। এছাড়া আমরা দেখেছি যে বিহেভিয়ার কিছু ইস্যুস হয়, যেমন ইজিলি বাচ্চা টেম্পার লুজ করে, মানে কোনো কারণ ছাড়াই কোনো একটা কিছু বললো, হয়তো তাকে আমরা দিতে দেরি করছি বা সেটা তার আউট অফ রিচ আছে, কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখা যাবে ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি করছে। আবার দেখা যায় যে কোনো কাজে সে মনোযোগ দিতে পারছে না। আবার এই শিশুটি যেহেতু একটা ওয়ান ওয়ে কমিউনিকেশনের মধ্যে বড় হচ্ছে, তখন দেখা যাবে তার পিয়ার রিলেশন যারা আছে, অর্থাৎ তার সমবয়সী যে শিশুরা আছে তাদের সাথে কিভাবে খেলতে হবে খেলনা দিয়ে বা কিভাবে তাদের সাথে মিশতে হবে, সেটাই তার মধ্যে কিন্তু গ্রোথ হয় নাই বা ডেভেলপমেন্ট তখন হয় না। এই শিশুকে নিয়ে যদি আমরা পাবলিক কোনো প্লেসে যাই, সেখানে কিরকম বিহেভ করতে হবে সেটা সে জানে না, কারণ তার লাইফটা পুরোটাই ওয়ান ওয়ে এবং পুরোটাই একটা রোবোটিক ওয়েতে। এবং এই ধরনের শিশুর বেলায় আমরা দেখেছি যে স্পিচ ডিলে হতে পারে। এছাড়াও নিউরো ডেভেলপমেন্টাল কিছু ডিসঅর্ডার আছে, সেগুলোর এনভায়রনমেন্টাল কজের মধ্যে এখন কিন্তু ডেটা বা রিসার্চ বলছে যে এক্সেসিভ ইলেকট্রনিক্স ডিভাইসে যারা আসক্তি থাকে তাদের মধ্যে কিন্তু অটিজম হওয়ার বা অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার গুলো আছে সেগুলো ডেভেলপ করার চান্স অনেক বেশি। একজন মা যখন গর্ভবতী থাকেন তখনই কিন্তু শিশুর সাথে ইন্টারাকশন করবেন, কারণ বর্তমানে বলা হচ্ছে যে গোল্ডেন ফার্স্ট 1000 ডেজ, অর্থাৎ জীবনের গোল্ডেন পিরিয়ডটা হচ্ছে ফ্রম দ্য কনসেপশন আপ টু সেকেন্ড ইয়ার অফ আ চাইল্ড। একটা শিশু যখন কনসেপ্ট করবে মায়ের পেটে, তখন থেকে বাচ্চাটার বয়স 2 বছর বয়স হয়েছে, ওই গোল্ডেন পিরিয়ডটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, এবং এই সময়ে আমাদের আর্লি স্টিমুলেশন গুলো প্রতিটা শিশুর জন্যই দিতে হবে। অর্থাৎ মায়ের স্কিন টু স্কিন টাচে কিন্তু আমরা শিশুকে দিচ্ছি, এতে করে মার কাছ থেকে যে বাচ্চা একটা ওয়ার্ম পাচ্ছে, যে স্পর্শটা পাচ্ছে, যে টাচ থেরাপিটা পাচ্ছে, এটা কিন্তু এক ধরনের স্টিমুলেশন। অর্থাৎ এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল আমার প্যারেন্টিং স্টাইলটা কি হবে। যখন আবার এই শিশুটি ব্রেস্টফিড করছে, আমরা মারা কি করি, অনেক সময় মনে হয় যে এটা একটা বিশাল কঠিন কাজ, বাচ্চাটা কখন ফিড শেষ হবে আমি আমার কাজে চলে যাব। আমরা সবসময় বলে থাকি যারা শিশু বিকাশ বিশেষজ্ঞ আছি, যখন শিশুটি ব্রেস্টফিড করছে তখন অবশ্যই বাচ্চার সঙ্গে ইন্টারাকশন করবেন, বাচ্চার নাম ধরে ডাকেন, কথা বলেন, ছড়া বলেন, গান করেন, যে আমার শিশুটিকে যে ফিড করাচ্ছি পরিবেশটা কেমন, কে চলে আসতেছে, আমি ঠিক মতো বসতে পেরেছি কিনা, আমি কোথায় বসেছি। তো এই জায়গাগুলো যদি আমরা একটু এনশিওর করতে পারি তাহলে কিন্তু আর্লি স্টিমুলেশন গুলো আমরা প্রথম থেকেই শুরু করতে পারবো। এরপরে শিশুটি যখন আস্তে আস্তে হামাগুড়ি দিতে শিখে বা নিজে নিজে
স্টেজে উঠে বসতে শিখে, তখনই এক গ্রুপের প্যারেন্টস কি করে যে মনে করে বাচ্চাকে কাম ডাউন করা হচ্ছে আমার কাজ, আর সময় সময় জাস্ট খাইয়ে দিব, তখনই একটা মোবাইল বা টেলিভিশনের সামনে দিয়ে দেয়। কিন্তু ওই সময়ে শিশুর সাথে টু ওয়ে যদি কমিউনিকেশন করে, তাহলে শিশুর এবং মা বা কেয়ার গিভার যারা আছে তাদের সাথে খুব স্ট্রং একটা বন্ডিং তৈরি হয়। জাস্ট একটা রঙিন খেলনা, একটা র্যাটেল হতে পারে, বাচ্চার সঙ্গে খেলে, বাচ্চা কিন্তু কি করবে, দেয়া এবং নেওয়া শিখবে, গিভ অ্যান্ড টেক, এই যে সে আদান প্রদান করছে, এতে করে কিন্তু তার মধ্যে যে কমিউনিকেশন স্কিলগুলো সেগুলো ডেভেলপ করছে। শিশুকে সব সময় আপনি কোয়ালিটি টাইম দিবেন। অনেক সময় আমাদের ওয়ার্কিং প্যারেন্টসরা আছেন এবং আমাদের বর্তমানে সবাই মোটামুটি মায়েরাও খুব ব্যস্ত থাকেন। কোয়ালিটি টাইম হলো 24 আওয়ার্সের মধ্যে আপনার জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে, যে দিনে হয়তো 2 বেলা বা দিনে হয়তো 3 বেলা, জাস্ট 10 to 20 মিনিটস বাচ্চার সঙ্গে আপনি জাস্ট গল্প করছেন। ও সারাদিন কি করলো অথবা আপনি সারাদিন কি করলেন সেটাই বাচ্চার সঙ্গে শেয়ার করেন। এতে করে শিশু তার আত্মবিশ্বাসী হয়ে উঠবে, শিশু তার আত্মবিশ্বাস গড়ে তুলবে, তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, এবং এই শিশুটাই ভবিষ্যতে যে কোনো ডিসিশন মেকিং এর জন্য কিন্তু অন্যের মুখাপেক্ষী হতে হবে না। প্যারেন্টিং এর বেলায় আমরা বলতে চাই জাস্ট 2টা সি যদি আমরা মাথায় রাখি, যে আমরা কারেকশন করব কিন্তু তার আগে আমি বাচ্চাকে কমিউনিকেশন করব। করোনা ধরো না, এটা করতে হয় না, এটা হচ্ছে কারেকশন করা। এটা যদি আমরা করি, দেখা যায় যে প্যারেন্টস এর সাথে শিশুদের কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং শিশু সব সময় একটা দ্বিধা দ্বন্দ্বে ভুগে, সে ডিসিশন মেক করতে পারে না। আপনাকে তাকে কমিউনিকেট করেন, ও আচ্ছা তুমি এটা করছো, এইভাবে না করে তো আমরা এভাবেও করতে পারি। আপনি কিন্তু অল্টারনেটিভলি তাকে একটা চয়েস দিলেন, সরাসরি তাকে কিন্তু আপনি না বলছেন না, এটাই কিন্তু কারেকশন হয়ে গেল।